আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দেশকে দেউলিয়া করতে চায় বিএনপি, বললেন কাদের। টাকা পাচার আওয়ামী লীগের নীতি, মন্তব্য ফখরুলের। কারাগারে পাঠানোর 3 ঘণ্টা পরই জামিনে মুক্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সকালে। রাজধানীর বেশ কিছু এলাকায় পানি সংকটে ভোগান্তি, রমজানের সংকট হবে না বলে আশ্বাস ওয়াসার। আরাফ খানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা চাইবে ঢাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু হয়েছে। শনিবার বিকেল 5:30টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্প উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে জ্বালানি তেলের অস্থিরতা কিছুটা হলেও কমবে। এতদিন ভারত থেকে ডিজেল আনা হতো ট্রেনে, এতে খরচ সময় লাগতো বেশি। সময় অর্থ সাশ্রয় 2017 সালে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির চুক্তি করে বাংলাদেশ ভারত। 6 বছর পরে পাইপলাইনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শেখ হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে অস্থিরতা ছিল তার কিছুটা হলেও কমবে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন এই পাইপলাইনটি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো। এই পাইপলাইনের কারণে দুই দেশের জনগণই উপকৃত হবে। একে দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা বলেও মন্তব্য করেন তিনি। বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নতি হয়েছে। এমন যাত্রায় বাংলাদেশের পাশে থাকতে পেরে ভারত গর্বিত। এ প্রকল্পে ভারত সরকার 303 কোটি টাকা ও বিপিসি 217 কোটি টাকা দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম 3 বছর 6 লাখ টন ডিজেল আসবে। পাইপলাইনে সংরক্ষিত থাকবে 47 লাখ লিটার তেল। শিলিগুড়ি প্রান্ত থেকে পার্বতীপুর প্রান্তে তেল এসে ডিপোতে জমা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে বিএনপি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, দুর্নীতি আর মানুষ হত্যা বিএনপির দুটি বৈশিষ্ট্য। জনসমর্থন প্রমাণে বিএনপিকে ভোটে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। জাতির পিতার 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর ধোলাইখালে এ কর্মসূচি রাজনৈতিক শোডাউনে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। পরিণত হয় বড় সমাবেশে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি দুর্নীতিতে পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। ফের ক্ষমতায় গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে আবারও পাচার শুরু হবে। পাচারকারী এখন লন্ডনে আছে। বিএনপি ক্ষমতায় এলে ওই পাচারকারী আবার আসবে। ওই তারেক জিয়া কোটি কোটি টাকা পাচার করবে। বিএনপির দুটি গুণ, দুর্নীতি আর মানুষ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করলেও সরকার পরিবর্তন করতে পারবে না। আওয়ামী লীগ তাদের সেই সুযোগ দেবে না। সেই পেয়ারে পাকিস্তান, ফখরুলদের প্রিয় পাকিস্তান। পাকিস্তান আজ দেউলিয়া হয়েছে। আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার দেউলিয়া করবেন, সেটা হতে দেব না। এদিকে একই ইস্যুতে রাজধানীর ভাষানটেকে আলোচনা সভা করে মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করেই শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষান্ত হন নাই। এই সেবা কিভাবে আরো দিন দিন উন্নত করা যায় সেটা আজকে অবশ্যই
আমাদের চিন্তা করতে হবে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 বছর ধরে সরকারকে টেনে নামাতে গিয়ে বিএনপি নিজেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের বাকুলিয়ায় মৌসুমী আবাসিক এলাকায় আরসিসি ড্রেন সহ রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, 2009 সালে সরকার গঠনের 1 মাস পর থেকেই বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করে আসছে। সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহুবার চেষ্টা করে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। এ সময় সুপ্রিম কোর্টের নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় বিএনপির মদদ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 14 বছর ধরে টেনে নামাতে চাচ্ছে, টেনে নামাতে গিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আর তাদের এই আন্দোলনের হুমকি ধমকি এগুলো এখন হাস্যকর এবং এগুলো একটি প্রকৃতপক্ষে কৌতুক হয়ে দাঁড়িয়েছে। এবং তারা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের আগেই বুঝতে পেরেছে এই নির্বাচনে তাদের জয়লাভের কোনো আশা নাই। সেজন্য প্রথমে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, এরপর তারা ব্যালট পেপার ছিনতাই করেছে। টাকা পাচার আর দুর্নীতি এখন আওয়ামী লীগের মূলনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। শনিবার নয়াপল্টনে সমাবেশে এসব কথা বলেন ফখরুল। 14 মতো 18 মতো আরেকটি নির্বাচন করে তেল, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ সহ 10 দফা আদায়ে প্রায় 3 মাস ধরে কর্মসূচি দিচ্ছে বিএনপি। সেই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির এ সমাবেশ। বেলা 2টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের দাবি, ক্ষমতা ধরে রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে, তবে এবার কোনো চেষ্টাই সফল হবে না। ভারত, চায়না, রাশিয়াকে বলতে চাই, এই সরকারকে সমর্থন করা মানে জনগণের অধিকারকে হরণ করা। তত্ত্বাবধায়ক সরকার নয়তো আপনাদের পদত্যাগে আপনাদেরকে বাধ্যতা করা হবে। একটা জোরে প্রচন্ড ধাক্কা দিতে হবে, সেই ধাক্কার মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। যারা রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করছে অন্যায়ভাবে, তাদেরকে জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে বন্ধুগণ। আজকে তাই সমগ্র দেশ উত্তাল হয়ে উঠেছে। একই দাবিতে ঢাকার পাশাপাশি সব মহানগরেও সমাবেশ করেছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর 3 ঘণ্টা পরই জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার সন্ধ্যায় গাজীপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। সৌদি আরব থেকে দেশে ফেরার পর সকালে গ্রেপ্তার হন মাহি। একই মামলায় তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন। বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি 1 ফেব্রুয়ারি জাতীয় সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। শনিবার ওমরা শেষে দেশে ফেরার পরই পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মাহি। আদালতে তুলে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দিনভর নানা নাটকীয়তা শেষে কারাগারে যাওয়ার 3 ঘণ্টা পর জামিনে মুক্তি পান এই চিত্রনায়িকা। মাহির আইনজীবী জানান, অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন দেন বিচারক। আমরা বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি যে উনি একজন 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। উনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং উনি যখন মামলাটা দায়ের করা হয়, মামলা দুটি, উনি তখন পবিত্র মক্কা শরীফে অবস্থান করতেছিলেন। মামলা দায়েরের কথা শুনেই উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি দেশে চলে আসেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে 2টি মামলায় জামিন প্রদান করেন। শুক্রবার সৌদি আরব থেকে ফেসবুক লাইভে স্বামীর গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি। এরপরই মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।
বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি, এটা আমার গর্ব। এই আমার বাংলাদেশ পুলিশকে নিয়ে কথা বলেছে, পুলিশ কমিশনারকে নিয়ে কথা বলেছে, এইটা আমাদের কষ্ট লেগেছে। আমরা এই ধরনের বক্তব্য একজন চলচ্চিত্র অভিনয় শিল্পীর কাছে আমরা প্রত্যাশা করি না। আমরা চাই সত্য উদ্ঘাটন করতে। মামলা হয়েছে, মামলা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরেকটি মামলা করেন গাজীপুরের এক ব্যবসায়ী। দুটি মামলাতেই মাহির জামিন মঞ্জুর করেন আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কদিন বাদে শুরু হচ্ছে রমজান মাস। রাজধানীর বেশ কিছু এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে পানির সংকট। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, রমজানে কোনো সংকট হবে না। পাম্পের কারণে কিছু এলাকায় সমস্যা হতে পারে জানিয়ে ওয়াসা বলছে সেটা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কল ছেড়ে পানির জন্য অপেক্ষা। শুরুতে 2-1 ফোঁটা পানি পড়লেও নিমিষেই তা শেষ। এ চিত্র রাজধানীর মোহাম্মদপুরের শেকেরটাক এলাকার। বহুতল ভবন কিংবা নিম্নবিত্তের টিনশেড ঘর, সবখানেই পানির সংকট। তাই আসছে রমজানে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তা শেষ নেই। এনে 5-6 গাড়ি পানি লেগে 1 গাড়ি পানি আনাইয়া 15 মানুষের মন বুঝাই দিই, এছাড়া আর কোনো গতি নেই। আর বর্তমানে পারে আনে মানুষ মরতে। যে রোজা আসতেছে তো পানি তো নাই, কোনো এলাকায় নাই। কেমনে মানছে রোজা রাখবো, কেমনে মানছে খাওয়া দাওয়া করবো, ডাবল খরচ রোজার মাঝে। রান্না বান্না কিংবা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলোর জন্য একেবারে ব্যক্তিগত ব্যবস্থায় পানি কিনে এনে আমরা কাজ চালাচ্ছি। 2 মাস ধরে পানি নেই, মানে 12টা-13টা বাড়াইতে একজনের দেওয়া যায়, সবারই কি দেওয়া যায়? সবারই দেয় না। গরমের শুরুতেই রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে এই সংকট। তবে শনিবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন, 265 কোটি লিটার চাহিদার বিপরীতে পানির উৎপাদন 290 কোটি লিটার। তাই রমজান মাসে কোনো সমস্যা হবে না। আমি যদি গত 5 দিনের প্রোডাকশন দেখি বা 7 দিনের প্রোডাকশন দেখি, তাতে কিন্তু আমাদের সামগ্রিক মোটা দাগে প্রোডাকশনের পরিবর্তন এখনো হয় নাই বা হচ্ছেও না। এবং ডিমান্ড কিছু বাড়ছে, এটাও ঠিক, কারণ যতই গরম পড়ছে ততই ডিমান্ড বাড়ছে। আর রমজানে তো বললামই যে ডিমান্ড প্যাটার্নটাই চেঞ্জ হবে। কাজে এখন পর্যন্ত যেই ধারায় চলতেছে তাতে করে আশা করি আমরা যে কোনোই সমস্যা হওয়ার কথা না। তবে পাম্পের কারণে যেসব এলাকায় সমস্যা দেখা দিয়েছে সেখানে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পানি সরবরাহের জন্য রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। যেই সব জায়গায় সমস্যা বললেন ওগুলোও কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং সমাধান হয়ে হচ্ছে। যেখানেই হচ্ছে সেখানেই কিন্তু আমরা যাচ্ছি এবং সমাধান করছি। এবং আল্লাহ তাআলার আরেকটা রহমত যে আমাদের ওই যে ব্যাকআপ সাপোর্টগুলো কিন্তু ওই যে বললাম একই ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাকআপ সাপোর্ট কিন্তু আমাদের খুব ভালো এখন। তিনি আরও জানান, রমজানে জরুরি পানি সরবরাহের জন্য 48টি পানির গাড়ি ও 17টি ট্রাক্টর প্রস্তুত। লোডশেডিং হলেও সরবরাহ নিশ্চিত করতে থাকবে 400টি জেনারেটর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানকে দেশে ফেরাতে সব চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে এই বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাফ খান ওরফে রবিউল ইসলাম এখন দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। সেখানকার আরব জুয়েলার্সের মালিক তিনি। মাত্র 5 বছরে সম্পদের পাহাড় গড়েছেন আরাফ। সম্প্রতি মামুন হত্যাকাণ্ড নিয়ে আরাফ খানের সাথে এক ব্যক্তির মোবাইল কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে এক সাবেক পুলিশ কর্মকর্তা সহ 3 জনের নাম উঠে আসে। কয়েকদিন আগে দুবাইতে আরবের জুয়েলারির দোকান উদ্বোধনে যান ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলম সহ অনেকে। সে সময় বেরিয়ে আসে আরাফ খানের নানা অপকর্মের খবর, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন আরাফ। আরাফকে দেশে ফেরাতে প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমাদের কাছে সঠিক তথ্য যেটুকু আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি ইন্টারপোলে তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কিনা এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদবাকি ব্যবস্থা। এদিকে আরাফ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মূল্য বৃদ্ধির কারণে পোশাক খাতে প্রবৃদ্ধি বাড়লেও ক্রয়াদেশ বাড়েনি, জানালো তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে রাজধানী দিয়াবাড়িতে বিজিএমইএ এর সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। তাই পোশাক রপ্তানি বাড়াতে সরকারের নীতি সহায়তার দাবি সংগঠনটির। 2022 সালে $45 বিলিয়ন বেশি মূল্যের পোশাক রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে, যা 2021 সালের তুলনায় 27.64% বেশি। আবার 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে গেল বছরের একই সময়ের তুলনায় $8 বিলিয়ন বেশি পোশাক। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় উন্নত দেশগুলোতে কমে এসেছে পোশাকের চাহিদা, তাই পোশাকের আদেশ কমিয়ে দিয়েছে আমদানিকারকরা। তবে দেশে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির কারণ পণ্যের মূল্য বৃদ্ধি। যে আমাদের টোটাল ভ্যালুতে এক্সপোর্ট বেড়েছে, কোয়ান্টিটিতে আমাদের গত 6 মাস এক্সপোর্ট কমেছে, গত 3 মাস কমেছে। একটা দেশে কমছে, একটা দেশে বাড়ছে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথটি মসৃণ করতে ট্রানজিশন পিরিয়ড বাড়িয়ে 6 বছর করা প্রয়োজন। এছাড়া 2023 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানিতে প্রণোদনা সহ সরকারের নীতি সহায়তার দাবি জানান তিনি। আমরা নন কটনে প্রোডাকশনটা অর্ডার ধরার জন্য, কম্পিটিটিভ থাকার জন্য আমরা এখানে একটা ইনসেন্টিভ চেয়েছি। তাহলে আমরা ইমিডিয়েটলি অর্ডার আনতে পারবো, আমাদের মেশিনারি আমাদের আছে, রেডি আছে, আমরা প্রোডাকশন করতে পারবো। পোশাক খাতে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নন কটন খাতে বিনিয়োগের উপরও জোর দিচ্ছে বিজিএমইএ। এছাড়া ঝুট রিসাইকেল করার উপরও জোর দেওয়া হয়। এতে $5 বিলিয়ন সমমূল্যের বাড়তি পণ্য উৎপাদন সম্ভব বলেও জানান বিজিএমইএ সভাপতি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে 183 রানের রেকর্ড জয় বাংলাদেশের, 92 রান করে অভিষেকেই ম্যাচ সেরা হৃদয়। আইপিএল খেলতে ভারতে যাওয়ার ছাড়পত্র চেয়ে সাকিব লিটনের আবেদন, বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা। সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 183 রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটাই টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ব্যাটিং ইনিংসে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 338 রান করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তারায় সাবধানে শুরু আয়ারল্যান্ডের। ওপেনিং জুটিতে আসে 60 রান। ডোহেনিকে 34 রানে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন সাকিব। এবাদতের বলে স্টার্লিং ফেরেন 22 করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। 45 করে ডকরেল কিছুটা প্রতিরোধ করেন। মিডল ও লেট অর্ডারে বাকি আইরিশ ব্যাটাররা ব্যর্থ। শেষ পর্যন্ত 155 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এর আগে টস হেরে স্বাগতিকদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। তামিম লিটন ওপেনিং জুটি বেশিক্ষণ টেকেনি। ওয়ানডে অভিষেকেই বেশ সাবলীল ব্যাটিং তৌহিদ হৃদয়ে, তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে টানা তৃতীয় 50 সাকিব আল হাসানের। 7000 রানের মাইল ফলকও ছুঁয়েছেন সাকিব। তবে নার্ভাস 90s-এ আউট সাকিব, হৃদয় দুজনেই। সাকিবের মাঠের বাইরে আর ভেতরের কীর্তি পুরোপুরি আলাদা। ব্যাট বলে সাকিব বিতর্ক মুছে ফেলেছেন, এমন নজির আছে অতীতে। আরও একবার রেকর্ড ইনিংস দিয়ে দুবাই কাণ্ডের সমালোচনাকে দূরে সরালেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেছেন 7000 রানের মাইল ফলক। তবে 7 রানের জন্য করেছেন সেঞ্চুরি মিস। সাকিব এমনই, কখনো আলোচিত, কখনো সমাদৃত, কখনো বা বিতর্কিত। ক্যারিয়ার জুড়েই সাকিব এই নায়ক তো এই খলনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডার তো আর এমনি হননি। নানা গুণের মধ্যে সবচেয়ে বড় গুণ হয়তো মাঠে ও মাঠের বাইরের ঘটনাগুলোকে আলাদা রাখা। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করার বিতর্ককে পেছনে ফেলেছেন দারুণ এক রেকর্ড দিয়ে। ইনিংস যখন শুরু করেন তখন 24 রান দূরে ছিলেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 7000 রান ক্লাবে ঢুকতে। বাংলাদেশ দ্রুত 3 উইকেট হারালেও সাকিব ভরসা দিয়েছেন, নাম তুলেছেন রেকর্ড বুকে। রান করতে খেলেছেন 216 ইনিংস। তামিম মুশফিকের থেকে গড় কিছুটা ভালো, 37। সেঞ্চুরি 9 আর হাফ সেঞ্চুরি 53টা। ইংল্যান্ড সিরিজেই তো বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে 300 উইকেট আর 6000-এর বেশি রান করার রেকর্ড গড়েছিলেন। দলকে বিপদমুক্ত করেন 65 বলে 50 করে। সেখানেই থেমে যাননি, আত্মতুষ্টিতে ভোগেননি। ইনিংস বড় করেছেন স্ট্রাইক রেটটা 100-র উপর রেখে। এক ওভারে 5টা 4ও হাঁকিয়েছেন।
2019 বিশ্বকাপের পর থেকে সেঞ্চুরি নেই নামের পাশে। সেই খরা কাটানোর পথেই ছিলেন ভালোভাবে, তবে মাত্র 7 রান দূরে থাকতে থেমেছেন। স্তব্ধ করে দিয়েছেন সিলেটের গ্যালারি। সেঞ্চুরি মিসের থেকে বেশি কষ্ট হয়তো পেয়েছেন নিজের আউটের ধরনে। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের হয়ে সবার উপরে এখনো তামিম। 235 ম্যাচে করেছেন 8146 রান, আর তিনি আছেন মুশফিক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সাকিব আল হাসান জেনে বুঝে বিতর্কিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন কিনা জানতে চাইবে বিসিবি। সিরিজ শেষে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব যদি কোনো ভুল করে না থাকেন তাহলে তার পাশে থাকার আশ্বাস বিসিবির এই কর্তার। সাকিব ও লিটন আইপিএল খেলতে এনওসির জন্য আবেদন করলেও এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ব্যাটে রান পাচ্ছেন, বল হাতে উইকেটও আসছে ধারাবাহিকভাবে। সাকিবের দুর্দান্ত ফর্মে বাংলাদেশ যেমন খুশি, তেমনি ওপার বাংলার কলকাতা নাইট রাইডার্স হয়তো দিন গোনা শুরু করে দিয়েছে। সাকিবের সাথে লিটনও এনওসির জন্য আবেদন করেছেন আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 তারকার টেস্ট খেলতে হবে কিনা বিসিবি এখনো সিদ্ধান্ত নেয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে খেলার জন্য, বাট আমরা এখন আলাপ আলোচনা করিনি। ইংল্যান্ড সিরিজ শেষেই দুবাই গিয়ে বিতর্কের ঝড় তুলেছেন সাকিব। হত্যা মামলার আসামির দোকান উদ্বোধন করে আইনি জটিলতায় পড়ার শঙ্কায় রয়েছেন। বিসিবি কর্তারা আয়ারল্যান্ড সিরিজ শেষে সাকিবের কাছে জানতে চাইবে সত্য ঘটনা। তদন্ত করবে ডিসিপ্লিনারি কমিটি। সিরিজ শেষ হোক, অবশ্যই আমরা এটা ব্যাপারে আমি জানতে চাইবো। সাকিব ইজ নট অনলি আমাদের বিসিবির অ্যাসেট, সে আমাদের দেশের অ্যাসেট, সুতরাং তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব। দেশের তারকা সাকিবের আগেও অনেকবার বিসিবির ভাবমূর্তি নষ্টের কারণ হয়েছিলেন। সামনে এমন কিছু না করার তাগিদ দিয়েছেন জালাল ইউনুস। ব্যাটাতে আবারও দুর্দান্ত ধারাবাহিক পারফর্ম করছেন একের পর এক। এই সাকিব শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, পুরো বাংলাদেশের বড় সম্পদ। সাকিব যদি কোনো ভুল না করে থাকেন, কোনো অন্যায় না করে থাকেন, তাহলে তার পাশে সবসময় থাকবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ নাপোলি আর বেনফিকাকে কিছুটা বেমানান মনে হতে পারে। এই দুই দলের চমকে কাটা গেছে বড় বড় নাম। আবার 17 বছর পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে এসেছে ইতালির 3টি ক্লাব। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারডগদের উত্থানের গল্প চমকে দিয়েছে সবাইকে। গ্রুপ পর্বে সেই চমক শেষ 8-এ এসেও বহাল। লিভারপুলের মতো জায়ান্টদের পেছনে ফেলে গ্রুপ সেরা হয় নাপোলি। স্বপ্নযাত্রা অব্যাহত থাকে রাউন্ড অফ 16-এও। দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে নতুন করে ইতিহাস লেখে ইতালির দলটি। প্রথমবারের মতো জায়গা করে নেয় ইউরোপিয়ান এলিট লিগের শেষ 8-এ। তাছাড়া 17 বছর পর এই প্রথম ইতালির 3 ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো। নাপোলির পাশে আছে এসি মিলান আর ইন্টার মিলান। এদিকে চমকের আরেক নাম বেনফিকা। পিএসজি ইউভেন্টাসের গ্রুপ থেকে শীর্ষ দল হয়ে শেষ 16তে পর্তুগালের ক্লাবটি। মৌসুম শুরুর আগে যাদের পক্ষে হয়তো তাদের অন্ধ ভক্তরা বাজি ধরতে ভয় পেত, এমন কোনো দলকে এবার ফাইনালে খেলতে দেখলে খুব একটা অবাক হওয়ার সুযোগ নেই। রোমাঞ্চের আরো ঢের বাকি। সেমিফাইনালে দেখা হতে পারে 2 ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটি আর চেলসি। আছে সেমিতে মিলান ডার্বির সম্ভাবনাও। সেজন্য এসি মিলানকে টপকাতে হবে লিগ প্রতিদ্বন্দ্বী নাপোলির বাধা, আর বেনফিকার স্বপ্নযাত্রা থামাতে হবে ইন্টারকে। তবে সেমিতে ইতালির প্রতিনিধি থাকা নিশ্চিত, আর শেষ 4-এ উঠলে 8 বছর পর ফাইনাল খেলবে ইতালির কোনো ক্লাব। আর সেমির টিকিট কাটতে হলে বেনফিকার আরেক বাধা অভিশাপ। 1961 আর 62 সালে পরপর 2 মৌসুমে ইউরোপিয়ান কাপের শিরোপা জেতার পর বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন কোচ বেলা গুটম্যান। ক্লাব অসম্মতি জানালে গুটম্যান বলেছিলেন আগামী 100 বছরেও বেনফিকা কোনো ইউরোপিয়ান শিরোপা জিততে পারবে না। ব্যাপারটা কাকতালীয় হলেও সেদিনের পর থেকে এখন পর্যন্ত আর শিরোপার স্বাদ পায়নি দলটি। তবে সেই অভিশাপকে ভুল প্রমাণ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রাত 11:15টায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে বার্নলি। এদিকে লা লিগায় রাত 2টায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। আর সেরিয়াতে রাত 2:45টায় এসি মিলানের প্রতিপক্ষ উদিনেসে। সব আসর মিলিয়ে সবশেষ 9 ম্যাচ হারেনি সিটিজেনরা।
তাছাড়া সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে 7-0 গোলের বিশাল জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে গার্দিওলার দলের। গোল মেশিন হাল্যান্ড একাই করেছিলেন 5 গোল, তবে এই ম্যাচে তিনি থাকতে পারেন মূল একাদশের বাইরে। ম্যান সিটির মাঝমাঠ আর অ্যাটাকে দেখা যাবে চেনা মুখগুলোকে। ডি ব্রুইনা, মাহরেজ, ফোডেন সবাই আছেন দারুণ ছন্দে, তাই এফএ কাপের সেমির টিকিট নিশ্চিত করতে হয়তো খুব একটা বেগ পেতে হবে না দলটির। আর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হয় বেঞ্চে থাকা অনেকেই নিজেদের প্রমাণের সুযোগ পাবেন এ ম্যাচে। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে শীর্ষে অবস্থান করছে বার্নলি। সব প্রতিযোগিতা মিলিয়ে 18 ম্যাচ অপরাজিত দলটি, তাই কিছুটা সতর্ক থাকতে হচ্ছে সাবেক এফএ কাপ চ্যাম্পিয়নদের। তবে সবশেষ 5 দেখায় জয়ের স্বাদ তো দূর, কোনো গোলের দেখাও পায়নি বার্নলি। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে ওরা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা দলের থেকে 17-18 পয়েন্ট এগিয়ে আছে। ওরা প্রিমিয়ার লিগের দলগুলোর থেকে কোনো অংশে কম না। এদিকে লা লিগায় তৃতীয় অবস্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ লিগ ম্যাচে সেভিয়াকে 6-1 ব্যবধানে গুড়িয়ে দিয়ে উঠছে সিমিওনের শীর্ষরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না দলটি, তবে স্বস্তিতে নেই লস চেস। 25 ম্যাচে মাত্র 26 পয়েন্ট নিয়ে লিগের 17 নম্বরে অবস্থান করছে ক্লাবটি। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় উদিনেসে। এসি মিলানের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত 11 নম্বরে থাকা দলটি, আর এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া মিলান। সবশেষ 3 ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি ক্লাবটি। কালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান এটি। প্রতি বছর মার্চ এপ্রিলে শুরু হয় মৌসুম। বাগানটিতে চোখ ধাঁধানো টিউলিপ ফুটে থাকে মাত্র 3 থেকে 5 সপ্তাহ। কাশ্মীরের শ্রীনগরে পাহাড় ঘেরা এই বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেন। কাল থেকে বর্ণিল এই টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ব্যাংকগুলোর যেন তারল্য সংকট না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শনিবার আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। করোনার পর দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB। সেমিনারে আলোচকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সঠিক পথেও রয়েছে দেশ, তবে টেকসই সুফলের জন্য আরও সতর্ক হতে হবে। জোর দিতে হবে নিজস্ব উৎপাদন বাড়ানো, দক্ষ জনশক্তি ও ব্যাংকিং খাতের ওপর। যুদ্ধের প্রভাব কতদিন চলবে তা কেউ জানে না। বৈশ্বিক পরিবর্তন ও হালনাগাদ জ্ঞান অর্জন করে আগামীর পরিকল্পনা নিতে হবে। ICSB ও বিডার মধ্যে পেশাগত সহায়তা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রতি মাসে $1 বিলিয়ন মতো কমে যাচ্ছে আমাদের রিসার্চ। দ্বিতীয়ত, আমাদের এই টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের আমদানি করা পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এলসি, প্রত্যেকটা আমদানি প্রায় 25 থেকে 27% দাম বেড়ে গেছে, যার প্রভাবে দেশীয় পণ্যের দাম বাড়ছে। টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বিডা চেয়ারম্যান। বলেন, উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ সার্ভিস বাড়ানো হয়েছে। আমরা আসলে হতাশ না, ছোটখাটো চ্যালেঞ্জ থাকবে, ইনশাআল্লাহ ওটা ওভারকাম করব। আপনি তো দেখতেছেন 9 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ, এত সময় বিদ্যুৎ কভার আসতো যাইতো, সেটা মানুষ তো হেরিকেনের কথা, বাসায় হেরিকেন নাই, এখন ক্যান্ডেল নাই, IPS ফেলাই দিয়েছে। পারস্পরিক সহায়তার জন্য ICSB ও বিডার মধ্যে সমঝোতা স্মারক করার তাগিদ দেয় ICSB। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে উচ্চশিক্ষায় বৃত্তি নিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী শিক্ষা মেলা। দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, এমন আয়োজনের মাধ্যমে পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষায় ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। আয়োজকেরা জানান, যুগের সাথে তাল মিলিয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ,
ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বৃত্তি ছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি কলেজে শিক্ষার সুযোগ পাবে বলেও জানান তারা। এবারের আয়োজনে অংশ নিয়েছে ভারতের 23টি বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউশনগুলো এসেছে এখানে এই ইভেন্টে অংশ নিতে, তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন, একেবারেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাবেন যে কি কি সেখানে সুবিধা আছে, কি ধরনের কোর্সেস পড়তে পারবেন। আর অনেক রেঞ্জ অফ কোর্সেস দ্যাট দে আর অফারিং, ইটস সো ওয়াইড, সো ভ্যারিড, সেটাও একটা খুব বড় সুযোগ। মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স না নেয়ার কথা ভাবছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা জানান সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন আমন্ত্রিত অতিথিরা। সূর্য সন্তানদের সম্মানিত করতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজন। শনিবার সকালে সিটি কর্পোরেশনের এই আয়োজনে 1246 জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান। একদিকে ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধকে অপমান করে, রাজাকারদের মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, এই হলো বিএনপির চরিত্র। 2023-এর নির্বাচন হবে ডিসেম্বর মাসের মধ্যে। এই নির্বাচনের স্বাধীনতার পক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা আনতে হবে। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে বিজয় করার মধ্য দিয়ে, একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছিলাম, আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে বিজয় লাভ করার মধ্য দিয়ে আমরা আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আমার পিতা তার সান্নিধ্য আমি পাইনি, কিন্তু আপনাদের সান্নিধ্য পেলে আমি পিতার সান্নিধ্য পাই। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মেয়র জানান তাদের হোল্ডিং ট্যাক্স না নেওয়ার কথা ভাবছে সিটি কর্পোরেশন। আপনারা কষ্ট স্বীকার করে যে আসেন, আমি উপলব্ধি করি আপনাদের ভালোবাসা, আমার প্রতি আপনাদের আবেগ আমি উপলব্ধি করি। এর জন্য আপনাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। বীর মুক্তিযোদ্ধাদের আবাসস্থল, বাসস্থানের পৌরকর আমরা মওকুফ করে দেব। এটা মেয়রের যতটুকু ক্ষমতা রয়েছে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে আমরা সেটা মওকুফ করে দেব। প্রতি বছরই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও 9 জন। তাদের মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেল ও 3 জনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের ঘটনা জানালেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের এই দোতলা ভবনের নিচতলায় খাদ্য গুদাম। শনিবার সকাল 9টায় এখানে ঘটে হঠাৎ বিস্ফোরণ। এরপরই আগুন ধরে যায় ভবনটিতে। বিস্ফোরণে ভবনটির দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে রাস্তায় পথচারীদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ আওলাদ, আহত হন আরও 9 জন। সকাল 9টার দিকে আমি একটা আওয়াজ পেলাম, আওয়াজ পাওয়ার পরে এনে দৌড় পেরে দেখি আমাদের কিছু শ্রমিক আহত। তখন ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়ার মাঝখানেতে আমরা শ্রমিকরা দৌড় পড়া শুরু করলাম। অনেক পুরনো ভবন, ঝুঁকিপূর্ণ ভবন, এখানে গ্যাসের একটা জমা ছিল, ওইখান থেকে বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা এখনো খতিয়ে দেখতেছি, আমরা এখনো পুরোপুরি দেখতে পারিনি। ভিতরে দোতলার ভিতরের স্ল্যাব ভেঙে নিচে তারপরে প্যানকেক টাইপ হয়ে গেছে। আমরা ভিতরে ঢুকলে তারপর বুঝতে পারবো, সময় লাগবে, সময় লাগবে কি কারণে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বায়ু দূষণের মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে গর্ভের শিশুরাও। এর ফলে কম ওজন ছাড়াও সময়ের আগেই জন্ম হচ্ছে শিশুর। 3 বছরে রাজধানীতে জন্ম নেওয়া 3000-এর বেশি নবজাতকের উপর করা গবেষণায় এ তথ্য পেয়েছেন ICDDRB'র গবেষকরা। বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা শহর রাজধানী ঢাকা। অপরিকল্পিত নির্মাণ কাজ ও যানবাহনের কারণে ধোঁয়া ধুলাই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। অন্তঃসত্ত্বা নারীদের উপর বায়ু দূষণের প্রভাব জানতে গবেষণা করে ICDDRB। আজিমপুরের মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে
2014 থেকে 2017 সাল পর্যন্ত 3206 জন মা ও নবজাতকের তথ্য নেওয়া হয়। এতে দেখা যায় যেসব এলাকায় দূষণ বেশি সেখানকার মায়েদের কম ওজনের শিশু জন্ম দেওয়ার হার 16% বেশি, আর সময়ের আগেই শিশু জন্ম দেওয়ার হার 6 ভাগ বেশি। Carbon monoxide interfere with the ability of the blood to carry oxygen. দূষিত বাতাসে অন্য অনেক ক্ষতিকর উপাদানের পাশাপাশি কার্বন মনোক্সাইড থাকে। এটা শরীরে অক্সিজেন প্রবাহকে বাধাগ্রস্ত করে। বায়ু দূষণের শিকার মায়ের মাধ্যমে এর প্রভাব পড়ে গর্ভের শিশুর উপর। Monoxide blocks the hemoglobin from carrying oxygen. গবেষকেরা বলছেন, দূষিত বাতাসে ক্ষতিকর নানা উপাদান থাকায় ভ্রূণের বিকাশ বাধাগ্রস্ত হয়। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের ফিজিক্যাল যে গ্রোথটা এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই দূষিত বায়ুর কার্বন মনোক্সাইড হয়তোবা সেই রক্তের ফ্লোটাকে থামিয়ে দেয় বা কার্যকারিতাকে নষ্ট করে দেয়, তখন বাচ্চা মায়ের কাছ থেকে সেই জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা পায় না। তো আলটিমেটলি যেহেতু এই কয়েক মাসের মধ্যে তার ফিজিক্যাল গ্রোথগুলো হচ্ছে এবং সে প্রয়োজনীয় জিনিসগুলা পাচ্ছে না, তখন তার লো বার্থ ওয়েট অথবা এটার ইম্প্যাক্টের কারণে হয়তো আগে অকাল জন্ম হয়ে যায়। এর আগে এক গবেষণায় দেখা যায় বাতাসে থাকা অতি সূক্ষ্ম বস্তুকণার কারণে 2019 সালে বিশ্বে আনুমানিক 28 লাখ কম ওজনের এবং 59 লাখ শিশু সময়ের আগেই জন্ম নিয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত। ইসলামাবাদের আদালতে হাজিরা দেয় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। এর আগে ইমরান আদালত প্রাঙ্গণে হাজির হলে তাকে বাইরে স্বাক্ষর দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সংবাদ মাধ্যম ডনের দাবি, আদালতে প্রবেশ করতে না দেওয়ায় জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরেই অপেক্ষা করেন ইমরান খান। এদিকে আদালত প্রাঙ্গণে ইমরানের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের কথা জানানো হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও কাঁদানে গ্যাস ছোড়ার দাবি করেছে পুলিশ। এছাড়া ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সামগ্রী উদ্ধারের দাবিও করেছে লাহোর পুলিশ, কিন্তু তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। কৃষ্ণ সাগরে আবারও নজরদারি ড্রোন উড়িয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে RQ-4 গ্লোবাল হক নামের একটি ড্রোন উড়িয়ে এ নজরদারি কর্মসূচি শুরু করে ওয়াশিংটন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন দুই মার্কিন কর্মকর্তা। গত 24 তারিখ রাশিয়া কৃষ্ণ সাগরে মার্কিন একটি ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়ার পর এটি প্রথম ফ্লাইট বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া অঞ্চলটিতে নজরদারি কর্মকাণ্ড পরিচালনায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই বিরত থাকবে না বলে সাফ জানিয়ে দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এদিকে এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করার সঙ্গে জড়িত 2 যুদ্ধ বিমানের পাইলটকে পুরস্কার দিয়েছে মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তাদের হাতে পুরস্কার তুলে দেন। ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের দাবি 23 বছর বয়সী ওই ফিলিস্তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছিল। এ নিয়ে চলতি বছর ইসরায়েলের হামলায় প্রাণ গেল 84 জনের। এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে জেনিন শহরে নিহত হয় 4 ফিলিস্তিনি। এছাড়া শহরটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গোপনে প্রবেশ করে হামলা চালিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনের। তবে ইসরায়েলের দাবি নিরাপত্তার স্বার্থেই জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে তারা। জেনিনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল গত বছর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমনপীড়ন জোরদার করেছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী জেনিনে 9 জন ফিলিস্তিনিকে হত্যা করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান রোববার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাগানটি বর্ণিল টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। শ্রীনগরে পাহাড় ঘেরা এই টিউলিপ বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান এটি। প্রতি বছর মার্চ এপ্রিলে শুরু হয় টিউলিপের মৌসুম। বাগানটিতে চোখ ধাঁধানো টিউলিপ ফুল ফুটে থাকে মাত্র 3 থেকে 5 সপ্তাহ। টিকিট কেটে টিউলিপের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা। ভারতীয় পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে 60 রুপি, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 150 রুপি। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে টিউলিপ বাগানটি।
টিউলিপ বাগানটির তত্ত্বাবধানে থাকা এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রতি বছর বাগানটির পরিধি বাড়ছে, যুক্ত করা হচ্ছে টিউলিপের নতুন নতুন জাত। এবারের মৌসুমে ৬৮ প্রজাতির প্রায় ৬০ লাখ টিউলিপ ফুল দেখতে পারবেন দর্শনার্থীরা। ২০০৮ সালে কাশ্মীরের শ্রীনগরে গড়ে তোলা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের মনোযোগ কাটতেই এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানের যাত্রা শুরু হয়। বছরের এই টিউলিপ মৌসুমকে আরও বর্ণিল করতে ৬ মাস ধরে প্রতিদিন নিরলস পরিশ্রম করেন ৫ শতাধিক কর্মী। মূল আকর্ষণ টিউলিপ হলেও দর্শনার্থীদের জন্য থাকছে মনোমুগ্ধকর আরও অনেক ফুলের সম্ভার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।